মাইক্রোসফট এক্সেল চতুর্থ লেকচারে আমি হাসান হাবিব আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শুরু করব পেজের লেআউট নিয়ে। তো পেজ লেআউট বোঝার শুরুতে প্রথমে আমরা এর প্রিভিউটি দেখে নিই। যদি আমরা এই পেজটিকে প্রিন্ট করতে চাই তাহলে পেজটি কী ধরনের হবে। তো প্রিভিউতে আসি আমরা। প্রিভিউতে দেখা যাচ্ছে যে আমাদের যতগুলো কলাম আমরা এখানে সাজিয়েছিলাম ঠিক ততগুলো কলাম আমাদের প্রিন্টে আসছে না। তো সবগুলো আনতে গেলে আমরা দুটো কাজ করতে পারি। প্রথমে আমাদেরকে ঠিক করে নিতে হবে যে আসলে আমরা কি এটি ল্যান্ডস্কেপে দেখাতে চাই নাকি আমরা এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, অর্থাৎ আমরা পোর্ট্রেট মোডে রাখবো রিপোর্টটাকে, কিন্তু সবগুলো কলাম দেখাবো। তো ধরা যাক প্রথমে আমরা ঠিক করলাম যে এটা আমরা ল্যান্ডস্কেপ মোডে দেখাবো। সেই ক্ষেত্রে আমাদের কাজটি খুব সহজ। আমরা এখান থেকে পেজ লেআউট থেকে আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করে নেব যে ল্যান্ডস্কেপ। যখন আমরা ল্যান্ডস্কেপ নিয়ে নেব তখন আমরা খুব সহজেই প্রিভিউতে দেখতে পারবো যে আমাদের কলামগুলো চলে এসেছে। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের একটি কলাম কিন্তু এখনও বাদ রয়ে গেছে প্রিন্ট প্রিভিউতে। তো এর কারণটি কি? কারণটা হচ্ছে যে আমাদের যে কলামের প্রস্থ রয়েছে বা উইথ রয়েছে তা সবগুলো কলাম মিলে এই পেজের মধ্যে আসছে না। তো তাহলে এর জন্য আমরা কী করতে পারি? এর জন্য আমরা মার্জিনকে পরিবর্তন করতে পারি। আচ্ছা, মার্জিনকে পরিবর্তন করার জন্য আমাদের একটি সহজ পদ্ধতি হচ্ছে আমরা এখানে পেজ লেআউটের রিবনে যে মার্জিন রয়েছে সেই মার্জিনটিকে একটু টাইট করে দিতে পারি, অর্থাৎ ন্যারো করে দিলে আমাদের এটি চমৎকারভাবে আমাদের পেজে ধরে যাবে। এখন আবার প্রিন্ট প্রিভিউতে যাই। চমৎকার, আমাদের সবগুলো কলাম চলে এসেছে। আচ্ছা, একইভাবে যদি আমরা পেপারের সাইজটা ঠিক করে দিতে চাই যে আমরা কোন পেপার প্রিন্টটা নিব, তাহলে আমরা এখান থেকে সাইজ থেকে নিতে পারি যে আমরা এটা লেটারে নিব। যেমন ধরা যাক আমি একটি ছোটো কোনো একটি কাগজ নিই, যেমন ধরা যায় স্টেটমেন্ট। যদি আমি স্টেটমেন্টটি নিই তাহলে দেখা যাবে আমার কিন্তু বাই ডিফল্ট স্টেটমেন্ট নেওয়ার কারণে আমার পেজের সাইজ একেবারেই ছোটো হয়ে গেছে। সো এখন আমার পুরো রিপোর্টটা প্রিন্ট নিতে হলে আমার 6টি পেজ প্রয়োজন পড়বে। তো আসলে তো আমাদের এটা এত ছোটো কাগজে প্রিন্ট হবে না। সেই ক্ষেত্রে আবার আমরা পেজের সাইজটি চেঞ্জ করে নিতে হবে। যেমন ধরা যাক আমরা যদি এরকম হয় যে এটি কোনো লিগাল পেজে প্রিন্ট করবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিগাল নিব। তো লিগালের ক্ষেত্রে মনে রাখতে হবে যে লিগালটি যদি আমি এটাকে পোর্ট্রেট মোডে রাখি তাহলে আমাদের দৈর্ঘ্য হবে 14 ইঞ্চি এবং প্রস্থ হবে 8 এখানে প্রস্থটি রয়েছে 8.5। তো সেই ক্ষেত্রে আমি দেখি প্রিন্ট প্রিভিউতে চমৎকার আমার এখানে সবগুলো কলাম এটে গিয়েছে। আচ্ছা, যেহেতু আমি শুরুতে এটাই ওরিয়েন্টেশন নিয়েছিলাম ল্যান্ডস্কেপ, তাই এটি ল্যান্ডস্কেপ মোডে রয়েছে। আর ল্যান্ডস্কেপ মোডে থাকার কারণে আমাদের এখন প্রস্থে রয়েছে 14 ইঞ্চি আর দৈর্ঘ্য উচ্চতায় রয়েছে এটি 8.5। একে চাইলে আমরা একটু জুম আউট করে দেখতে না, একটু জুম আউট করে দেখা যাচ্ছে না, জুম আউট করে দেখতে পারি। নিচে দেখতে এরকম হবে। আচ্ছা, দুটি পেজ হওয়ার কারণ হচ্ছে যে এই 8.5 এই যে দৈর্ঘ্যটি ইঞ্চি, এই দৈর্ঘ্যে সবগুলো ডাটা আসছে না, যেন এটি নেক্সট পেজে পরিণত হচ্ছে। আচ্ছা, যদি এরকম হতো যে আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিতাম, যে না আমরা লিগাল পেজ নিলাম কিন্তু ওরিয়েন্টেশন দিলাম পোর্ট্রেট, সেই ক্ষেত্রে কিন্তু আবার আমরা দেখব যে আমাদের সবগুলো ডাটাই এক পেজে চলে এসেছে কিন্তু সবগুলো কলাম আসেনি। যেহেতু কলাম আসেনি সেই কারণে এটি নেক্সট পেজের সৃষ্টি হয়েছে। এখন এটিকে আমরা কী করে ঠিক করব? এটি ঠিক করার জন্য বেশ অনেকগুলো ব্যবস্থা রয়েছে। আমরা তার মধ্যে প্রথমে দেখব হচ্ছে জুম করে এটাকে কী করে ঠিক করতে হয়। তো জুম করে ঠিক করার জন্য রয়েছে হচ্ছে স্কেল। আমরা যদি এই স্কেলটি কমিয়ে দিই, যেমন দেখা যাক এখানে যদি আমি 90% করি তাহলে আমার প্রিভিউতে কী ঘটে। প্রিভিউতে কিন্তু আমার এখন আগে 3টি কলাম বাইরে ছিল, এখন 2টি কলাম বাইরে রয়েছে। একইভাবে যদি আমি 85% করি তাহলে আমার প্রিভিউতে হচ্ছে কি, আমরা একটু প্রিভিউ দেখি। প্রিভিউতে আমার আর একটি কলাম বাকি থাকে। সেই ক্ষেত্রে আমি আরেকটু কমিয়ে দিই 80%। সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রিভিউতে সবগুলো কলামই এক পেজে পাচ্ছি, এবং যেহেতু এটি একটি লিগাল পেজ 14 ইঞ্চি পেপার, সুতরাং আমার সবগুলো ডাটাই এখানে এঁটে যাচ্ছে। কিন্তু যদি এটা এরকম হতো যে আমি একটি লিগাল পেজের পরিবর্তে নিলাম লেটার পেজ, তাহলে কিন্তু আমার সবগুলো ডাটা এক পেজে হয়তো লিটারের জন্য এটা এঁটে যাচ্ছে। আচ্ছা, লিটারে যেহেতু আমরা একটু ছোটো করে নিয়েছি তো লেটারে এটা আসছে, যেহেতু আমরা একটু স্কেল ছোটো করে নিয়েছি।
যদি এটা আমরা 100% স্কেলে থাকতাম তাহলে কিন্তু আমাদের সবগুলো পেজ আটতো না। তাহলে আমাদের 4টি পেজ লাগছে, কারণ হচ্ছে প্রথমে আমার ডাটাগুলো আটছে না, আর দ্বিতীয় হচ্ছে যে আমার কলাম বাইরে চলে যাচ্ছে। তো কলামগুলো ভিতরে আনতে হলে আমাদেরকে স্কেলটাই ছোট করতে হবে। এখন যদি আমরা মনে করি যে আমাদের এখানে যে হেডিংটি রয়েছে ABCDEF, এই হেডিংটিকে আমরা প্রিন্টে রাখবো, তাহলে আমরা এখানে হেডলাইনের ক্ষেত্রে প্রিন্ট অপশনটা আমরা ক্লিক করব। আমরা যদি দেখতে না চাই তাহলে আমরা ভিউ অপশনটা, এই যে ভিউ যে টিক চিহ্নটা রয়েছে এই টিক চিহ্নটা বাদ দিলেই আমাদের কলামের নামগুলো আর দেখা যাবে না। আর যদি টিক চিহ্ন দিই তাহলে কলামের নামগুলো দেখা যাবে, একেবারে রোয়ের নামগুলো দেখা যাবে। একইভাবে যদি আমরা প্রিন্টে টিক চিহ্ন দিই তাহলে আমরা প্রিন্টের সময় অর্থাৎ প্রিন্ট প্রিভিউতে আমরা দেখতে পাবো আমাদের কলামের নামগুলো এবং রোগুলো। যদি আমরা প্রিন্ট নিতে না চাই তাহলে আমাদের এই টিক চিহ্নটা দেখার দরকার নেই। এখন এখানে এই অংশটিতে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রিড রয়েছে, প্রত্যেকটা সেলের সাথে বা রোয়ের মধ্যে গ্রিড রয়েছে, কিন্তু এই পাশটিতে এই ফাঁকা জায়গাটিতে কিন্তু কোনো আমরা যদি ফাঁকা জায়গাটিকে একটি প্রিন্টের জন্য দেখতে চাই তাহলে কিন্তু আমরা কোনো এখান থেকে এসে বোঝা যাচ্ছে না, যেহেতু এই অংশে আমি কিছু লিখিনি। তো যদি কিছু লিখি তাহলে কি দেখা যায়, তাহলে আমরা যদি এখন এটাকে প্রিন্ট প্রিভিউ মোডে নিয়ে যাই, প্রিন্ট প্রিভিউ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নেক্সট পেজ এটি ফাঁকা ঘর হিসেবে পাচ্ছি। এখানে তো প্রিন্টের জন্য ফাঁকা পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এখানেও কিন্তু আমরা আসলে কোনো ঘর আকারে কিছু দেখছি না। তো ঘর আকারে যদি আমরা এটাকে দেখতে চাই তাহলে আমাদেরকে হোম থেকে আমাদেরকে এখানে বর্ডার বসাতে হবে। তো আমি যদি এখানে বর্ডার বসাই সেই ক্ষেত্রে কিন্তু আমি হাইলাইট হচ্ছে যে আমি এখানে বর্ডার বসিয়েছি, এটা আমার হাইলাইট হচ্ছে। একইভাবে আমার এখানেও কিন্তু হাইলাইট হচ্ছে যে এটা বর্ডার। বাকি যে ঘরগুলো আছে এখানে কিন্তু গ্রিডটা ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না। এখন এটা হালকা গ্রিড দেখা যাচ্ছে, তো এই হালকা গ্রিডটা যদি আমরা দেখতে না চাই তাহলে আমরা পেজ লেআউট থেকে চাইলে এটাকে সরিয়ে দিতে পারি। কেমন, গ্রিড লাইন ভিউ থেকে অফ করে দিলে এটি সরে যাবে। আর যদি আমরা চাই যে আমি গ্রিড লাইন ভিউটাকে প্রিন্টে রাখবো তাহলে প্রিন্ট অপশনে ক্লিক করে দেখতে পারি প্রিন্ট প্রিভিউ, এখানে কিন্তু আমার সবগুলো গ্রিডকে দেখা যায়। যদি আমি একটি গ্রিডকে হাইলাইট করেছি বাকি গ্রিডকে করিনি, কিন্তু বাকিগুলো গ্রিডগুলো আমার ডিম কালারে হলেও বোঝাচ্ছে যে এখানে গ্রিড রয়েছে। আচ্ছা, একইভাবে যদি আমি এটা দেখতে চাই সবসময় তাহলে ভিউর মধ্যে আমি এটা দেখতে পারি। আর এই ক্ষেত্রে আমার এটি যেমন এখানে ভিউ হচ্ছে গ্রিড আকারে, গ্রিডটাকে আমি দেখতে বুঝতে পারছি, ঠিক তেমনিভাবে প্রিন্ট প্রিভিউতে আমি গ্রিডটাকে দেখতে পাবো। আচ্ছা, এ তো গেল গ্রিড লাইন, হেডিং, এসবের বিষয়। এখন এই ডাটাটাকে, যে ডাটাটাকে আমি দেখছি, এই ডাটার এই হেডিংটাকে যদি আমি সবসময় কমনভাবে দেখতে চাই তাহলে আমরা এটা কীভাবে দেখব? আচ্ছা, এটার জন্য আমরা যেটা করতে পারি তা হচ্ছে প্রিন্ট টাইটেলস, অর্থাৎ আমরা টাইটেলটাকে প্রিন্ট করতে চাই। সেক্ষেত্রে আমরা প্রিন্ট টাইটেলে ক্লিক করব, করে এখানে আমরা টাইটেলের এরিয়াটা সিলেক্ট করব। যেমন এখানে লেখা রয়েছে যে প্রিন্টের টাইটেলের এরিয়াটা কী হবে, রোজ টু রিপিট অ্যাট টপ, অর্থাৎ কোন রোটি বারবার প্রত্যেকটা পেজে রিপিট হবে। আচ্ছা, এটা বোঝার জন্য আবার আমরা প্রিভিউতে যাই। প্রিন্ট প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পেজে আমাদের চমৎকারভাবে প্রথম রোটি, অর্থাৎ যেখানে আমাদের হেডিং থাকার কথা সেই রোটি রয়েছে, কিন্তু পরের পেজে কিন্তু রোটি নেই। আচ্ছা, যেহেতু এটি একটি বড় স্কেলের পেজ, হয়তো সেই কারণে নেই। আমরা এটা এই ওরিয়েন্টেশনটি একটু বদলে নিই, এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে নিই। তো ল্যান্ডস্কেপ করে নিলে আমরা প্রিন্ট প্রিভিউতে কী দেখি, প্রিন্ট প্রিভিউতে আমরা দেখতে পাই যে আমাদের দুটো পেজ, কলামগুলো আমাদের ঠিকই আছে, কিন্তু ডাটা যেহেতু এখানে বেশি তাই পরের পেজে ডাটা চলে গিয়েছে। এখন পরের পেজে কিন্তু আমাদের আর হেডিংটি নেই। যদি আমরা হেডিংটি প্রত্যেকটা পেজের উপরেই যদি আমরা হেডিংটি চাই তাহলে কী করব? তাহলে আমরা হেডিংটি আগে আমাদেরকে যেতে হবে পেজ লেআউট থেকে প্রিন্ট টাইটেলস। প্রিন্ট টাইটেলসে আমাদেরকে রোজ টু রিপিট অ্যাট রো, এখানে এই বক্সটিতে ক্লিক করতে হবে, করে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কোন রোটাকে বারবার রিপিট করতে চাই। এটা আমাদের সিলেক্ট হয়ে গেল, আমরা এন্টার চাপি। সিলেকশনের পরে অবশ্যই এন্টার চাপতে হবে, এন্টার চাপলে এটি চলে আসবে। আর নয়তো আমাদেরকে এটা হাতে লিখে দিতে হবে যে $সাইন দিয়ে আমি 1 নম্বর কলামটি চাই, 1 নম্বর রোটি চাই, এবং আবার $সাইন দিয়ে 1 নম্বর রোটি, অর্থাৎ আমি এই শুধুমাত্র 1 নম্বর। যদি এখানে আমরা 3 লিখতাম তাহলে সবসময় দেখা যেত যে প্রথম 3টি রো ফিক্স রয়েছে। তো সেক্ষেত্রে আমি প্রিন্ট প্রিভিউতে দেখতে পারতাম যে এই রোটি রয়েছে, এবং এখানে যে আমাকে দেখাচ্ছে যে এটা 4001, এটি আবার 4001, 2, 3 কিন্তু 1, 2 কিন্তু আবার এসেছে এখানে, অর্থাৎ প্রথম পেজেও কিন্তু 4001, 2 রয়েছে।
তার মানে হচ্ছে যে আমি এই প্রথম 3টি রোকে ফিক্স করেছি বারবার রিপিটের জন্য। আচ্ছা, কিন্তু আমি যদি শুধু একটি রোকে দেখাতে চাই তাহলে লিখবো হচ্ছে $সাইন দিয়ে 1। আর এখানে যে ক্লোন সাইনটি রয়েছে, ক্লোন সাইনটি বোঝায় যে ঠিক কত, এর ক্লোন সাইনটি প্রথমটি হচ্ছে যে কোথা থেকে শুরু করবে এবং পরের অংশটি হচ্ছে কোথায় যেয়ে শেষ করবে। তো সেই হিসেবে আমরা এখানে ক্লিক করেও এটাকে চয়েস করতে পারি যে আমরা শুধু এই রোটাকে নিব, এবং রোটের সিলেক্টের উপরে আমাকে এন্টার চাপ দিতে হবে। এন্টার চাপ দিলে আমাদের ডাটাটা এখানে চলে আসবে। এবারে ওকে করি। এখন আমরা যদি প্রিভিউতে যাই, প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি প্রথম রোটি প্রথম পেজে দেখাচ্ছে, এবং নেক্সট পেজে গেলেও আমরা প্রথম রোটি দেখতে পাচ্ছি, অর্থাৎ হেডিং যে রোটি রয়েছে আমাদের সেই রোটি দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই যে গ্রিডটা রয়েছে বা এই যে আমাদের শিটটা রয়েছে, শিটের যদি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ছবি দিতে চাই তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে একটি ছবি সিলেক্ট করতে পারি। যেমন ধরা যাক আমরা ব্যাকগ্রাউন্ড থেকে এই ছবিটি সিলেক্ট করলাম। চমৎকার। আমরা যদি প্রিন্ট প্রিভিউতে দেখি, প্রিন্ট প্রিভিউতে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটি প্রিন্টে আসছে না। আর ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা আবার ডিলিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটি বাদ হয়ে যাবে। এবার আমরা একটু ভিন্নভাবে পুরো কাজটি আবার দেখব। আচ্ছা, প্রথমে এই ফাইলটি আমরা বন্ধ করে দিই এবং সেভ করব না, যেহেতু আমাদের এখানে আমরা এটা আবার দেখতে চাই। তো আমরা আবার ব্রাউজ ডাটার ফাইলটি খুলে নিই। একইভাবে প্রথমে আমরা প্রিভিউ থেকে শুরু করি। প্রিভিউতে দেখা যাচ্ছে যে আমাদের এটি ঠিক নেই, অর্থাৎ সবগুলো কলাম এখানে নেই, এটা ওরিয়েন্টেশন ঠিক নেই। তো এই জিনিসগুলো আমরা এখানে প্রিন্ট পেজ সেটআপ যে ডায়লগ বক্স রয়েছে এটি থেকেও করতে পারি। একইভাবে আমরা ক্লোজ প্রিন্টে এখানে ছোট্ট একটি বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করে আমরা পেজ সেটআপ ডায়লগ বক্সটি আনতে পারি। তো ধরা যাক প্রথমে আমরা ঠিক করে নিলাম যে আমরা এটিকে ল্যান্ডস্কেপ মোডে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করে নিলাম। এখন এখানে আমরা বললাম যে এটা আমরা স্কেলিং করবো, অর্থাৎ এটাকে আমরা 100%, অর্থাৎ যে সাইজ আছে তাই দেখাবো। আমরা যদি যে সাইজ আছে তা দেখাই তাহলে আমাদের একটি কলাম বাদ পড়ছে। আচ্ছা, একটি কলাম যেহেতু বাদ পড়ছে, আমরা প্রিন্ট ভিউতে দেখি, হ্যাঁ আমাদের লাস্টের একটি কলাম বাদ পড়ছে। তো এটিকে আমরা ঠিক করার জন্য আবার এটার সাইজটা এটাকে একটু অ্যাডজাস্ট করতে পারি। যেমন আমি 95% অ্যাডজাস্ট করলাম, অথবা আমি এখানে ফিট টু দিতে যে আমাদের যে কোনোভাবেই হোক এটি একটি পেজের মধ্যে ফিট করে দিতে হবে। সুতরাং সে পুরো ডাটাটিকে একটি পেজের মধ্যে ফিট করে দিল, কিন্তু আমি হয়তো পুরো ডাটাটিকে চাই না, আমি চাই শুধুমাত্র কলাম উইথটিকে সেট করতে। সেই ক্ষেত্রে আমার এটি ফিট টু না হয়ে হবে অ্যাডজাস্ট টু 80% অ্যাডজাস্ট, আমি এটি 95% অ্যাডজাস্ট করে দেখি ফার্স্টে। চমৎকার, সবগুলো কলামই চলে এসেছে। কিন্তু যদি আমি এটি ছোট না করতাম, অর্থাৎ আমার সাইজ যদি ছোটো না করে 100% রাখতাম, তাহলে আমি এটা কী করে অ্যাডজাস্ট করতাম? সেই ক্ষেত্রে আমি দুটো ভাই করতে পারি। যেমন দেখা যাক আমি এখানে মার্জিনটাকে এইদিকে একটু চাপিয়ে দিতে পারি, এই মার্জিনটাকে ধরে আমি এইদিকে চাপিয়ে দিতে পারি। এখন এই মার্জিনটা আমরা পাচ্ছি কী করে? এখানে শো মার্জিন বলে একটি টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নটি দিলেই সাধারণত এই শো মার্জিনটি টিক চিহ্ন থাকে না, যেহেতু এটি প্রিন্ট প্রিভিউ। তো আমরা যদি মার্জিন দেখতে চাই তাহলে শো মার্জিনে ক্লিক করলে আমরা মার্জিনটি দেখতে পাবো যে আমাদের ঠিক মার্জিনটি কোথায়। এই মার্জিনটিকে আমরা একটু সরিয়ে কম বেশ করে আমাদের ডাটাকে আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যথেষ্ট সরিয়ে এটাকে দিলেই আমার সবগুলো কলাম চলে আসছে। এখন যদি এরকম হয় যে আমি এই মার্জিনটিকে একটু ভালো রাখবো, যেমন ধরা যাক অ্যাটলিস্ট আধা ইঞ্চি মার্জিন রাখবো দুপাশে, তো সেই ক্ষেত্রে আমি ম্যানুয়ালিও এটা দিতে পারি যে আধা ইঞ্চি করে মার্জিন থাকবে। চমৎকার। একইভাবে আমি যদি বলি যে মার্জিন উপর নিচেও একটু আধা ইঞ্চি করে থাকবে, তাহলে আমি টপ এবং বটমের মার্জিনও ম্যানুয়ালি সেট করে দিতে পারি 5.5 এবং 0.5। চমৎকার। তাই সব দিকে যে এখন এটি একটি চমৎকার হয়ে রয়েছে। আগের মতো যদি আমরা প্রথম রোটিকে রিপিট করতে চাই তাহলে আমরা আমাদের এই ডায়লগ বক্সটি ওপেন করব। ডায়লগ বক্সটি ওপেন করে শিট থেকে আমরা নিব যে আমরা কোন রোটিকে রিপিট করতে চাই বা কোন রোগুলোকে রিপিট করতে চাই। আমরা এই রোটিকে 1 নম্বর রোটিকে চাই, তো সেটা চয়েস করলাম, করে আমরা ওকে করে দিলাম। এখন প্রিভিউতে গেলে আমরা দেখতে পাবো পরবর্তী পেজেও এই রোটি থেকে গিয়েছে। আচ্ছা, এবার আসা যাক আমরা একটু কালার করি কেন? তাহলে আমরা এই কলামটি আমাদের কালার হবে, তো সেই ক্ষেত্রে আমরা এই কলামটি কালার করলাম। এখন যদি আমি এটাকে আমি টেস্ট বেসে একটা প্রিন্ট দেখাই, তাহলে আমি যদি এটা প্রিন্ট দেখতে চাই যে প্রিন্ট প্রিভিউতে, এটা কিন্তু কালারই প্রিন্ট হবে। কিন্তু যদি আমি বলি যে না আমি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট নিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু এই কালারটি আর শো করছে না। আমার ভিউতে কিন্তু ঠিকই কালার থেকে গিয়েছে, কিন্তু যখনই আমি
প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি তখন কিন্তু আর কালার দেখছি না, কারণ আমি বলেছি যে আমি প্রিন্টের সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাই। অনেক সময় কালার কম খরচ করার জন্য, যেহেতু আমাদের হয়তো একটি ফাইনাল প্রিন্টের আগে একটি ড্রাফটের দরকার, আমরা এটিকে ড্রাফট কোয়ালিটি প্রিন্টিংয়ে পরিণত করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রিন্টের ক্ষেত্রে ড্রাফট কোয়ালিটি যদি আমি ক্লিক করে নিই, তাহলে খুব কম কালিতে সে মোটামুটি প্রিন্টে করে দেখাবে। যদি আমরা এটাকে পেজ নাম্বারিং করতে চাই, তাহলে আমরা পেজ সেটআপে হেডার সেকশনে ক্লিক করব। এখানে হেডার ফিডার সেকশনে আমরা চাইলে বলে দিতে পারি যে আমরা হেডারে কি দেখতে চাই। যেমন ধরা যাক আমরা দেখতে চাই যে পেজ নাম্বার থাকবে, এবং ফুটারেও থাকবে হচ্ছে যে ধরা যাক এখানে থাকবে হচ্ছে ব্রাঞ্চ ডাটা, এই কথাটি থাকবে, বা এখানেও পেজ নাম্বারই থাকবে। বা আমরা এখানে একটা ডেট নিতে পারি, আরও অনেক রকম কাস্টমার ইয়ে রয়েছে, যে যেমন ধরা যাক এখানে একটা ডেটের ইয়ে রয়েছে, তো ডেটটা থাকবে কি, ডেট এবং পেজ নাম্বারই থাকবে। তো সেই ক্ষেত্রে পুরো বিষয়টি হলো আমরা এখানে পেজ পাচ্ছি হেডিংয়ে, এবং এ পাশে একটি প্রিপেয়ার্ড বাই, যে কে এটা প্রিপেয়ার করে এবং কত তারিখে প্রিপেয়ার করেছে সেই তথ্যটি আমরা পাচ্ছি। সো চাইলে আমরা এই হেডার ফুটারকে কাস্টমাইজ করতে পারি। যেমন কাস্টম হেডার ক্লিক করতে হবে, সেক্ষেত্রে আমার কাস্টম হেডার ফুটারে আমি লেফট সেকশনে হয়তো রাখলাম যে পেজ নাম্বার, আর সেন্টারে আমি রাখলাম হচ্ছে ডেট। এখানে যদি ওরা অন্য একটা জিনিস রেখেছিল, আমরা রাখলাম ডেট। আর রাইট পার্টে আমরা রাখলাম হতো টাইম। তো আমি এখন দেখি, চমৎকার, এখানে ডেট টাইম চলে এসেছে। একইভাবে যদি আমি কাস্টমে পেজ নাম্বারের সাথে সাথে যদি আমি রাখি, এটা যেহেতু আমি ফুটারটা চেক করি, এবার ফুটারের ক্ষেত্রে হয়তো আমি এখানে রাখলাম হচ্ছে যে কোন জায়গা থেকে ফাইলটি দেখা যাচ্ছে, ফাইল পাথ রাখলাম। আর পাওয়ারের এখানে থাকলে হচ্ছে ফাইল নেম, আর শেষে থাকলে হচ্ছে শিটের নেম। সেক্ষেত্রে আমি পাবো এই ফাইলটির নাম, তার শিটের নেম হচ্ছে শিটের নেম হচ্ছে এই পাশে, আর মাঝখানটা রয়েছে ফাইলের নেম। এটা হচ্ছে ফাইলের পুরো 500 নাম, এটা হচ্ছে ফাইল নেম, এবং এটি হচ্ছে তার শিটের নেম। এখন যদি আমি প্রিভিয়াস শিটটা দেখি, তাই এখানে পেজ 1 ব্রাঞ্চ এবং পেজ 1 ডেট টাইম। তো আমরা শিট দেখলাম, হেডার ফুটার দেখলাম, মার্জিনও বুঝতে পারলাম, এবং পেজ সেটআপটাও, পেজ ওরিয়েন্টেশন এবং স্কেলও দেখলাম। এবার আমরা দেখব পেজ ব্রেক। তো পেজ ব্রেকের জন্য আমরা যে জায়গা থেকে পেজ ব্রেকটা দিতে চাই, অর্থাৎ আমরা যদি মনে করি যে আমরা এই অংশটুকু আমাদের একটি পেজে থাকবে এবং বাকি অংশগুলো পরবর্তী পেজে থাকবে। তো সেক্ষেত্রে ধরা যাক আমরা কার্সারটা রাখবো যেখান থেকে আমরা পেজ ব্রেকটা দিতে চাই সেইখানে, এবং এরপরে আমরা এখানে ইনসার্ট দেবো, ইনসার্ট পেজ ব্রেক। সো আমার কার্সারটা যেহেতু এখানে ছিল, তাই আমার ঠিক কার্সারের উপরে এবং কার্সারটা ঠিক এই পাশে আমার পেজ ব্রেকটা সংগঠিত হয়েছে। তো আমরা যদি এখন প্রিভিউতে দেখি, প্রিভিউতে দেখা যাচ্ছে আমার এই অংশটি পেজ ব্রেকের কারণে শুধু এই অংশটি এসেছে, এবং পরবর্তী পেজে কিন্তু বাকি অংশগুলো রয়েছে। আমি যেভাবে পেজ ব্রেকটিকে রেখেছিলাম এখানে, অর্থাৎ কিছু অংশ এইদিকে থাকবে। আচ্ছা, একটা জিনিসটা একটু যদি বড় করি তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। এখানে ছোট্ট একটি দাগ দেখা যাচ্ছে এই জায়গাটায়, এই দাগগুলোকে বোঝাচ্ছে এটা একটি পেজ ব্রেকের পার্ট। সো আমার একটি পেজ হচ্ছে এই পর্যন্ত, আরেকটি পেজ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং অন্য একটি পেজ হচ্ছে লম্বা এই পর্যন্ত নিচে নামছে। তো এরকম করে 4টি পার্ট রয়েছে, যেহেতু আমার ডাটা অনুযায়ী চারটি ভাগে ডাটাটি ভাগ হয়েছে। সুতরাং প্রিন্ট প্রিভিউতে কিন্তু দেখছি 4টি, প্রথমে এই অংশটি, এটি দ্বিতীয় অংশ, তৃতীয় এবং চতুর্থ অংশ। আমি পেজ ব্রেক রিসেট করতে চাই, তো প্রথমে আমি রিসেট অল পেজ ব্রেক চয়েস করতে পারি, তো আমার পেজটা রিসেট হয়ে গেল। একইভাবে আমি যদি চাই যে শুধুমাত্র এই অংশটাকে শুরুতে করবো, তাহলে আমি যদি চাই এই ঘরটা আমার একটা পেজের মধ্যে থাকবে, এই উপরের 14টা রো, এই উপরে 14টা রো একটি পেজের মধ্যে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার কার্সারটাকে রাখবো এখানে, এবং আমি যদি চাই এই সবগুলো কলামকে আমার পেজের মধ্যে রাখতে, তাহলে আমি কার্সারটি রাখবো এইখানে, অর্থাৎ 15 নম্বর রোতে আমি কার্সারটি রাখলাম। আর যেহেতু আমি যে পর্যন্ত সবগুলোকে একটি পেজে রাখতে চাই, শুধু আমি কে কলামে আমার কার্সারটি রাখলাম। এখানে রাখার পরে আমি ইনসার্ট, এখানে ব্রেক, এই পেজ লেআউট রিবন থেকে আমি ব্রেক নিব, এবং ব্রেকের মধ্যে রয়েছে ইনসার্ট পেজ ব্রেক। সুতরাং এখন যদি আমি এটা প্রিভিউতে দেখি চমৎকারভাবে, আচ্ছা এখানে একটি বিষয় রয়েছে, যেহেতু আমরা এখানে পেজ সাইজটি একটু বড় হয়ে গেছে, তো আমাদের পেজটা অ্যালাইন করতে হবে। তো কয়েকভাবে করতে পারি কাজটা। আমরা এখানে ভিউতে যেতে পারি, ভিউতে একটি
পেজ ব্রেক প্রিভিউ বলে একটা বিষয় রয়েছে। তো এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাবো যে এখানে কতগুলো নীল দাগ রয়েছে, যেটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমাদের ঠিক কী পরিমাণ জায়গা আমাদের এক একটি প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজে যাচ্ছে। তো আমি চাইলে এইটাকে রিসাইজ করতে পারি। যেমন আমি যদি এই ছোট্ট নীল যে জায়গাটি রয়েছে একটু বড় করে দেখাই, তো এই নীল দাগটিকে আমি টেনে এই পর্যন্ত নিয়ে আসলেই আমার এটি পেজ 1-এ পরিণত হলো এবং এটি তখন পেজ 2-তে পরিণত হলো। একইভাবে যদি আমি এটিকে একটু বড় পেজ আকারে রাখতে চাই, যে আমার এখানে প্রথম পেজে অনেক বেশি ডাটা ধরবে, তাহলে আমি এটাকে একটু ছোটো বড় করে নিতে পারি। তাহলে আমি এখানে একটু বড় করে এখন পেজ 1, পেজ 2 হয়েছে। কিন্তু যদি আমি এটাকে ছোটো করে দিই তাহলে কিন্তু এই অংশটি কিন্তু পেজের বাইরে চলে গেল। পেজ 1 এখন পেজ 2 এই ধরনের, শুধু এইটুকু ডাটার উপরে, কিন্তু আমি সবগুলো কলম চাই, সুতরাং আমি পেজের সবগুলো রাখলাম। আর যদি আমি পুরো ডাটাটা একটা পেজে রাখতে চাই তাহলে আমি পেজ 2 একেবারেই বাদ দিয়ে দেবো। সেক্ষেত্রে আমার সবগুলো ডাটা একটি পেজে থাকবে। এখন আমি প্রিভিউতে গেলে দেখতে পাবো যে একটি পেজের মধ্যে আমার সমস্ত ডাটা রয়েছে, যেহেতু এর স্কেল কিন্তু ছোটো হয়ে গেছে। এখন যদি আমরা স্কেল যাই দেখবো 70% স্কেল। আচ্ছা, একইভাবে আমরা চাইলে ভিউতে এটাকে আমরা ফুল স্ক্রিন মোডেও দেখতে পারি। আমরা এখানে পেজ একটু বড় করে নিলাম, যার কারণে এখানে আমাদের বেশি ডাটা দেখাচ্ছে, বেশি পেজ দেখাচ্ছে। চাইলে আবার আমরা এটাকে ছোট করে নিতে পারি, যে না আমাদের পেজগুলো এইভাবে হবে, পেজ 1টা এখানে থাকবে, পেজ 2 পেজ 3, যেভাবে দেখাই না কেন। এবং এসকেপ চাপলে এটা আবার ডিফল্ট ভিউতে ফেরত আসবে। ফুল স্ক্রিন থেকে আমরা ডিফল্ট ভিউতে ফেরত আসতে পারবো। আবার চাইলে আমরা নর্মাল ভিউতে এটাকে দেখতে পারি। নর্মাল ভিউতে দেখলে এখানে আমাদের পেজ ব্রেকগুলো, একটা পেজের যে সাইজ সেই অনুযায়ী পেজ ব্রেকটা এই মুহূর্তে এখানে রয়েছে। কিন্তু আমি যদি পেজ লেআউট হিসেবে দেখি তাহলে দেখব যে পেজের একটি পেজে ঠিক কী পরিমাণ ডাটা রয়েছে তা দেখা যাচ্ছে। আমি এটাকে যদি পেজ ব্রেক অনুযায়ী আবার সাজাতে চাই তাহলে আমি পেজ ব্রেক প্রিভিউতে যাব এবং আমি এটাকে সাজাতে পারবো। চমৎকার চমৎকার। তো এখন যদি আমি দেখি নর্মাল থাকলেও আমার এটা পেজ ব্রেকটা এখানে হালকা দেখা যাচ্ছে। পেজ লেআউটেও আমি দেখতে পাচ্ছি আমার সমস্ত ডাটাই একটি পেজের মধ্যে রয়েছে। আমি নর্মাল মোডে থাকি। এখন পেজ লেআউট থেকে আমরা একইভাবে ক্লিয়ার প্রিন্ট এরিয়া দিতে পারি। এর ফলে আমাদের যে প্রিন্টারের কারণে যে এরিয়াটা থাকে তা ক্লিয়ার হয়ে যাবে। আবার আমরা সেট প্রিন্ট এরিয়া দিতে পারি যে আমাদের শুধু প্রিন্ট হবে এই অংশটুকু, তাহলে আমরা সেট করতে পারি সেট প্রিন্ট এরিয়া। এখন আমরা যেটুকু সিলেক্ট করলাম এই অংশটুকুই শুধুমাত্র প্রিন্টের জন্য সিলেক্ট হয়েছে। তো একইভাবে আমরা শো মার্জিন দিয়ে দেখতে পারি, কিন্তু যেহেতু আর কোনো ডাটা আমরা সিলেক্ট করিনি তাই এখানে দেখা যাচ্ছে না। তো আমি এটাকে আবার ক্লিয়ার করতে পারি। এই কোনাটাই সবসময় রাখতে হবে, যদি আমি পুরো শিটের উপরে কোনো কাজ করতে চাই তাহলে আমি সবসময় এই কলাম এবং রোয়ের মাঝখানে, অর্থাৎ কলাম এ এবং রো 1-এর ঠিক মধ্যে যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করলে আমার পুরো পেজটি সিলেক্ট হয়ে যাবে, আবার পুরো শিটটি সিলেক্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি সিলেক্ট করে এখানে প্রিন্ট এরিয়াতে ক্লিয়ার প্রিন্ট স্ক্রিন দিলে আমার এটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমি প্রিভিউতে কিন্তু বেশি ডাটা দেখব। অনেক সময় কাজের প্রয়োজনে আমাদের এই শিটটিকে স্ক্রল করার দরকার পড়ে। তো স্ক্রল করে যদি আমরা নিচে নামি তখন কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক আসলে কোন কলামের ভ্যালু এটি, কারণ কলামের নেমটি উপরে নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি তা হচ্ছে কলামের যে কলামটিকে আমরা ফিক্স রাখতে চাই, যেমন এই প্রথম কলামটিকে আমরা ফিক্স রাখতে চাই, তো এটাকে একটা কালার দিই। তাহলে এই কলামটিকে আমরা ফিক্স রাখতে চাই, তাহলে আমরা এই কলামের ঠিক নিচে কার্সার দিয়ে ক্লিক করব এবং কার্সার দিয়ে ক্লিক করার পরে অর্থাৎ যে কোনো একটা জায়গায় এই কলামের ঠিক নিচে অর্থাৎ দ্বিতীয় রোতে যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করব। করে আমরা এখানে ভিউতে ক্লিক করব। ভিউ থেকে আমরা ফ্রিজ প্যান্স, এখানে আমরা ফ্রিজ টপ রো এইটি ক্লিক করব। ফ্রিজ টপ রো ফলো করার ফলে এখনও কিন্তু আমাদের হেডিংটা আর চেঞ্জ হচ্ছে না, বরং আমরা দেখতে পাচ্ছি যে কোন হেডিংয়ের আন্ডারে, কোন কলামের আন্ডারে কোন ডাটাটা রয়েছে। এবার আমরা ধরি যে আমরা যেমন এখন আমরা যদি স্ক্রল করে নিচে নামি তাহলে কিন্তু আমাদের উপরের প্রথম রোটি হারিয়ে যাচ্ছে, যেটাতে আমাদের হেডিং রয়েছে সেই রোটি হারিয়ে যাচ্ছে। একইভাবে যদি আমরা ডান দিকে চাপি, ডান দিকে কার্সারটাকে নিয়ে যাই তাহলে আমাদের ব্রাঞ্চ কোডটাও হারিয়ে যাচ্ছে, শুধু বোঝাচ্ছে না ঠিক কোন ব্রাঞ্চের ডাটা এগুলো। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম করি যে ব্রাঞ্চ কোডটি আমাদের পরিবর্তিত নড়বে না, কাজের সময় আমরা যদি ব্রাঞ্চ কোডটিকে সবসময় এক জায়গায় দেখতে পারি এবং আমাদের প্রথম রোটিকেও যদি আমরা দেখতে পারি হেডিং কোডটি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটি বাড়তি কলাম রয়েছে, এই কলামটিকে আমাদের সরিয়ে আমাদের ব্রাঞ্চ কোড কলামটিকে প্রথমে রাখতে হবে এবং 1 নম্বর রোটিকে আমাদের শুরুতে রাখতে হবে। এখন যদি আমি C2-তে ক্লিক করি তাহলে আমি জানতেছি যে এখানে আমার প্রথম রোটি এবং দ্বিতীয় প্রথম কলামটি, যদি আমার এটা প্রথম কলাম না এটা দ্বিতীয় কলাম, কারণ এর আগে একটি কলাম রয়েছে, কিন্তু এই কলামটিকে যেহেতু আমি প্রদর্শনের ক্ষেত্রে এখন প্রথমে রেখেছি, সুতরাং এই অবস্থানে যদি আমি রেখে কার্সারটাকে রেখে
আমি যদি ভিউতে ক্লিক করি এবং এখান থেকে যদি ফ্রিজ প্যানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই দুই পাশেই অর্থাৎ প্রথম রোটি ফ্রিজ হয়ে যাবে এবং প্রথম এই কলামটি ফ্রিজ হয়ে যাবে, যেহেতু এটি ডিসপ্লেতে এই কলামটি প্রথমে রয়েছে। সেটা এখন দেখা যাক। তাই শুধু আমরা এখন বুঝতে পারছি যে 4002-এর ব্রাঞ্চ কোডের ডিসবার্সমেন্ট এই ইয়ারে কত ডিসবার্সমেন্ট হয়েছে, একইভাবে 4003-এর এই ইয়ারে কত ডিসবার্সমেন্ট হয়েছে, এটা আমরা চট করে এখন বুঝতে পারছি, কারণ এটার পাশাপাশি দেখা যাচ্ছে বিষয়টাই আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। একইভাবে আমরা উপরে কলামটি বুঝতে পারছি যে এটা ডিসবার্সমেন্টের কলাম, যে 4052, এটা তো অনেক নিচে ছিল, কিন্তু আমরা ব্রাঞ্চ কোড বুঝতে পারছি 4052 এবং ডিসবার্সমেন্ট হয়েছে এই ইয়ারে এত। আচ্ছা, এ তো গেল ফ্রিজ করে দেখা। আর যদি আনফ্রিজ করতে চাই তাহলে আমরা পুরো শিটটি সিলেক্ট করব, করে ফ্রিজ থেকে আনফ্রিজ প্যান ক্লিক করব, এটা আনফ্রিজ হয়ে গেল। এবার আমরা আরেকটি মজার জিনিস দেখব, তা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। অনেক সময় আমাদের ডাটা রিপ্রেজেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম ফরম্যাটিং করা দরকার পড়ে। যেমন ধরা যাক, যদি আমি বলতে চাই যে কোন ব্রাঞ্চগুলোর ডিসবার্সমেন্ট হয়নি তাদেরকে হাইলাইট করতে হবে, সেক্ষেত্রে আমি হাইলাইটটা করবো এইভাবে যে যেই ডিসবার্সমেন্ট অ্যামাউন্টগুলো 0 তাদেরকে হাইলাইট করবো। তো সেক্ষেত্রে আমি কলামটি চয়েস করি, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস। এখান থেকে আমি নিব হচ্ছে ইকুয়াল টু। আচ্ছা, এখানে যাদের মান 0 এই কলামে তাদেরকে হাইলাইট করা হবে। চমৎকার, একবারে আমি সবগুলো 0-কে হাইলাইট করে ফেলতে পারলাম। একইভাবে যদি আমি বলতে চাই যে যেসব ব্রাঞ্চে 1 কোটির উপরে ডিসবার্সমেন্ট হয়েছে তাদেরকে হাইলাইট করা হবে, সেক্ষেত্রে আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আবার ক্লিক করি। আগে আমার কলামটা চয়েস করে নিই, তারপর কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস। এখানে আমি দেখে দিলাম যে গ্রেটার দেন, এখানে আমি গ্রেটার দেনটা চয়েস করতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে চয়েস করলাম 1 লাখ, 1 কোটি, 1 কোটি চয়েস করে আমি বলে দিলাম যে তাদেরকে রং করা হোক গ্রিন। যেহেতু আমরা বলেছি 1 কোটির উপরে ডাটাগুলোকে হাইলাইট করতে, তাই 1 কোটি হাইলাইট হয়নি, কিন্তু 1 কোটির উপরে সব ডাটাগুলোই হাইলাইট হয়েছে। একইভাবে যদি আমরা রিস্কের ক্ষেত্রে চিন্তা করি যে রিস্ককে আমরা ভাগ করব, ফরম্যাটিং করবো, সেক্ষেত্রে আমরা রিস্ককে চয়েস করতে পারি এবং কন্ডিশনাল ফরম্যাটে নিতে পারি। এখানে আমরা নিতে পারি কালার স্কেল। কালার স্কেলটা হচ্ছে যে কোনো যে মানগুলো খুব কাছাকাছি রয়েছে বা একই রকম মান রয়েছে, অর্থাৎ আমরা যদি স্কেলে মনে করি যে 0.5 আর 0.6-এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে এক কালারে পরিণত করবো। তা দেখা যায় কালার স্কেলে, শুধু আমি এটা সিলেক্ট করে এখানে কন্ডিশনাল, এখানে কালার স্কেল দিলাম, দিয়ে এখানে যদি আমি প্রথমটা চয়েস করি, তাহলে দেখা যাচ্ছে যেই মানগুলো 100 সেগুলো হয়েছে সবুজ, আর কাছে কিছু গেল, যেমন অর্থাৎ 40-এর সাথে খুব বেশি স্কেলে ডিফারেন্স নেই, যেমন 3.6 এবং 0.32, তো এর মধ্যে যেহেতু খুব বেশি পার্থক্য নেই, তাই এই দুটো একরকম কালার হয়েছে। আবার 2 এবং 8-এর মধ্যে যেহেতু অনেক ব্যবধান, তাই এই দুটো এক কালার হয়নি, একটু ডিফারেন্ট কালার হয়েছে। সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে 6.24, 5.44, 5.46 এগুলো খুব কাছাকাছি স্কেলে রয়েছে, সুতরাং এগুলো এক কালারের হয়েছে। অর্থাৎ স্কেল ওয়াইজ যদি আমরা চিন্তা করি, তাহলেও আমরা খুব দ্রুত ফরম্যাটিং করতে পারি এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে। আবার যদি আমরা চিন্তা করি সিকিউরিটি ডিপোজিটের উপরে, ধরা যাক যে যেই কালারগুলো আমরা যদি একটা হাইলাইট অবস্থা দেখা যায় যে খুব প্রমিনেন্ট আকার, যে না এগুলো খুব খারাপ অবস্থায় আছে, তাহলে আমরা ধরা যাক এখানে একটা ট্রাফিক সিগন্যালের মতো খুব সতর্কমূলক একটা নিতে পারি, হ্যাঁ, বা এই ধরনের একটা ডিজাইন নিতে পারি যে আইকনের আকারে। আইকনিক আকারে আমরা দেখাতে বলতে পারি যে 0 মানে একেবারে কিছুই নেই, সুতরাং এগুলো খুবই সমস্যাপূর্ণ ডাটা বোঝাচ্ছে, আর এই ডাটাগুলো বোঝাচ্ছে হ্যাঁ যথেষ্ট ভালো। একইভাবে আমরা যদি এখানে অন্য একটি ডিজাইন আইকন সেট নিতে চাই বা এই ধরনের সেট নিতে চাই বা এই ধরনের নিতে চাই, সেগুলো বোঝাচ্ছে যে লালগুলো খুবই প্রবলেম, এখানে সবুজগুলো বেশ ভালো, আর হলুদগুলো এই মাঝামাঝি অবস্থানে রয়েছে। একইভাবে যদি আমরা এখানে আউটস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে নিতে চাই, যেটা বার আকারে দেখাবে যে কোন ডাটাটার কী অবস্থা, তাহলে বার আকারও এটা দেখাতে পারে। এগুলো বিভিন্ন রকম ফরম্যাটিংয়ের রয়েছে, আমরা এগুলোকে অ্যাপ্লাই করে দেখতে পারি। যদি এটা বটম 10%-এর মধ্যে 10%-এর মধ্যে হয়, তাহলে কোনগুলো বটম 10%-এর মধ্যে ডাটা, সেগুলোকে আমরা কী কালার দিতে চাই। এখানে টোটাল যে ডাটা রয়েছে তার মধ্যে বটম 10%-এর নিচে ডাটাগুলোকে দেখাচ্ছে। আমি যদি ডিসবার্সমেন্ট ইয়ারের উপরে একটা দেখতে চাই, ডুপ্লিকেট ভ্যালুস, কোনগুলোতে ডুপ্লিকেট ভ্যালু, যেগুলো ডাটাগুলোতে ডুপ্লিকেট ভ্যালু হবে সেগুলোকে আমরা
গ্রিন করে দেবো। এমনি এখানে জিরোগুলো অবশ্যই ডুপ্লিকেট, এই সংখ্যাটি ডুপ্লিকেট, এই সংখ্যাটি ডুপ্লিকেট। আজ এ পর্যন্তই। এরপরের লেকচারে আমরা দেখব ফর্মুলা। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।